Sesu. Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Haji Lalmiya City College. I am Sheikh Sora Hussain, your English teacher. Dear learners, today I am going to take a session for the learners of class 11 on English first paper. Dear learners, today's topic September 1st, 1939. It's a poem by W.H. Auden. Learning outcome of today's topic, dear learners, you will be able to understand the poem. Then after the class, you will be able to write summary and you will also be able to write theme of this poem. Dear learners, first of all, হিস্ট্রি অফ দ্য টেক্সট, অর্থাৎ যেই ঐতিহাসিক পটভূমিতে আজকের যে কবিতাটি ডাব্লিউ.এইচ অডেনের লেখা আমরা পড়তে যাচ্ছি, সেই কবিতা যে ঐতিহাসিক পটভূমিতে লিখিত সেটি। সেপ্টেম্বর 1st, 1939 is a poem by W.H. Auden written on the outbreak of World War II. It was first published in the New Republic issue of 18 October 1939 and in book form in Auden's collection Another Time in 1994. প্রিয় শিক্ষার্থী, এই কবিতাটি সেপ্টেম্বর 1st, 1939 নামের এই কবিতাটি W.H. অডেন লিখেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে এবং এটি প্রথম প্রকাশিত হয়েছিল নিউ রিপাবলিকে এবং সেটা ছিল 18 অক্টোবর 1939 সালে এবং এটি বই আকারে প্রথম প্রকাশিত হয় অডেনের কবিতা সংগ্রহ অ্যানাদার টাইম, সেখানে স্থান পেয়েছিল এবং এটি 1940 সালে বই আকারে প্রকাশিত হয়। দেন হোয়াট হ্যাপেন্ড অন সেপ্টেম্বর 1st, 1939? অ্যাকচুয়ালি 1939 সালের যে প্রথম পহেলা সেপ্টেম্বর, সেদিনটিতে আসলে কি ঘটেছিল? 1 September 1st, 1939, German forces under the control of Adolf Hitler bombarded Poland on land and from the air without any reason. World War II had begun. 2 days later, 1 September 3, 1939, Great Britain and France declare war against Germany. প্রিয় শিক্ষার্থী, একেবারে কোনো প্রকার উস্কানি ছাড়া, বিনা উস্কানিতে, বিনা কারণেই জার্মানের যে নাজি বাহিনী অ্যাডলফ হিটলারের নেতৃত্বে তারা আকাশপথ এবং ভূমি উভয় পথেই পোল্যান্ডকে আক্রমণ করে বসে, সেখানে বোমাবর্ষণ করে এবং এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা শুরু হয়ে যায়। এর দুদিন পরেই সেপ্টেম্বরের 3 তারিখে গ্রেট ব্রিটেন, অর্থাৎ আজকে যেটি ইংল্যান্ড, সে সময় সেটি যুক্তরাজ্যের নামে ছিল, তার সঙ্গে অন্যান্য কান্ট্রি যুক্ত ছিল, সেই গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পরবর্তীতে এই যুদ্ধে 1941 সালে যখন জাপান ওই জার্মানির সঙ্গে ছিল অ্যাক্সিস অক্ষশক্তিতে, জাপান যখন পার্ল হারবার আক্রমণ করে বসে, তখন আমেরিকা কিন্তু আমেরিকার নৌঘাঁটি ছিল পার্ল হারবারে, তখন আমেরিকাও কিন্তু সেই 1941 সালে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। একইভাবে রাশিয়াকেও কিন্তু জার্মানি এই 1939 সালে 41 সালে আক্রমণ করে। সুতরাং 1941 সালে রাশিয়া এবং আমেরিকা দুটোই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং আমরা জানি যে আসলে ইতিহাসটা কেমন, যে 1939 সালের পহেলা সেপ্টেম্বর এই দিনটি ছিল আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিন, যে দিনটা আসলে জার্মান বিনা কারণে এই যে পোল্যান্ডকে আক্রমণ করে বসলো, যার মধ্য দিয়ে যে 3 সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলো। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমরা জানো যে স্ট্রিগেল ব্যাকগ্রাউন্ড থেকে যে দুটো বাহিনী ছিল, একটি হলো অ্যাক্সিস ফোর্স অক্ষশক্তি, আর একটি ছিল হলো তোমার অ্যালাইড ফোর্স মিত্রবাহিনী। তো মিত্রবাহিনীতে যে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, পরবর্তীতে রাশিয়া, আমেরিকা এরা যোগ দিল এবং অ্যাক্সিস ফোর্সে অক্ষশক্তিতে ছিল জার্মানি, সেই অ্যাডলফ হিটলারের নেতৃত্বে, তারপরে ইটালি মুসোলিনির নেতৃত্বে ইটালি এবং জাপান
এরা ছিল মেইন যে মূল যে শক্তি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্বের অধিকাংশ দেশগুলো কিন্তু আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা সেটি জানি। তবে বিশ্বের যে মূল শক্তিগুলো সেই রাষ্ট্রগুলো প্রত্যেকেই কিন্তু এখানে তাদের অংশগ্রহণ হয়ে গেছিলো পর্যায়ক্রমে, এবং এটা অত্যন্ত মানব ইতিহাসের ভয়ানক একটি যুদ্ধ ছিল। তো সেই যুদ্ধের যে শুরুর দিনটি সেটিকে এই ঐতিহাসিক পটভূমি করে আসলে আজকের আমাদের যে কবিতা সেটি। এবং এই কবিতা যখন কবি লিখছিলেন সেই সময়টাতে কবি অবস্থান করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পানশালাতে। সেখানে বসে সেই যে আক্রমণের সময় তার মনে আশপাশে যে পরিবেশ তৈরি হয়েছিল এবং তার মনে যে ভাবনা উদয় হয়েছিল তার থেকে, সেই ভাবনা থেকেই তিনি আসলে সেই কবিতাটি চিন্তা করেছিলেন এবং লিখেছিলেন, যদিও পরবর্তীতে সেটি প্রকাশিত হয়েছে। সেটি হলো বিষয়। নাও সাম ইম্পর্ট্যান্ট নোটস অন ডব্লিউ.এইচ. অডেন। এখন আমরা ডব্লিউ.এইচ. অডেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব, যে তার ফুল নেম হলো উইনস্টন হিউ অডেন। ডব্লিউ.এইচ. অডেনের ফুল নেমটি হলো উইনস্টন হিউ অডেন, HUGH, কিন্তু উচ্চারণটা হবে হিউ, উইনস্টন হিউ অডেন। দেন ডেট অফ বার্থ, তার জন্ম তারিখটি ছিল 21 ফেব্রুয়ারি 1907, 1907 সালের 21শে ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং তার ডেট অর্থাৎ তার মৃত্যুর দিনটি ছিল সেপ্টেম্বর 29, 1973, অ্যাট দ্য এজ অফ 66, 66 বছর বয়সে 29 সেপ্টেম্বর 1973 তিনি মৃত্যুবরণ করেন। সুতরাং যে তাকে আমরা 20th সেঞ্চুরি লিটারি পারসন, অর্থাৎ 20th সেঞ্চুরির কবি হিসাবে কিন্তু আমরা বিংশ শতাব্দীর কবি হিসাবে তাকে অভিহিত করা যায়। এবং তিনি ছিলেন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রাইটার, সেই যুগের সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী একজন লেখক। বার্থ প্লেস ইয়র্কশায়ার, ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মেছিলেন। প্লেস অফ ডেথ, তিনি মৃত্যুবরণ করেছিলেন ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনাতে। দেন এডুকেশান, MA ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, তিনি ইংরেজি সাহিত্যের এবং ইংরেজি ভাষার উপরে MA ডিগ্রি, মাস্টার ডিগ্রি অর্জন করেছিলেন। সিটিজেনশিপ, তার নাগরিকত্ব, ব্রিটিশ বাই বার্থ, তিনি ব্রিটিশ পিপল ছিলেন, সেখানেই পড়ালেখা করেছিলেন এবং পরবর্তীতে আমেরিকাতে গিয়েছিলেন 1939 সালে, এবং আমেরিকান সিটিজেনশিপ তিনি 1946 সালে প্রথম পান। আসলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় সেই সময়টাতে কিন্তু তিনি ইংল্যান্ডে ছিল না, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল এবং সেখানে গিয়েছিলেন। এর পূর্বে কিন্তু তিনি 1939 সালের আগ পর্যন্ত তিনি কিন্তু আসলে ওই ব্রিটিশের নাগরিক, সেখানেই ছিলেন, সেখানে পড়াশোনা করেছেন, তার জীবন অতিবাহিত করেছেন। প্রাইজ, উন দ্য পুলিৎজার প্রাইজ ইন 1948 ফর পোয়েট্রি, তিনি কবিতার জন্য 1948 সালে পুলিৎজার পুরস্কার পান। এটি একটা সম্মানজনক, অত্যন্ত সম্মানজনক পুরস্কার, সেটি 1948 সালে তিনি লাভ করেন। ওয়ার্কিং ক্রাইটেরিয়া, তিনি যেসব বিষয়ে লিটারি সাহিত্যকর্ম রচনা করেছেন তার মধ্যে একটা হলো হি ওয়াজ এ পোয়েট, অথর অ্যান্ড প্লে রাইট, অর্থাৎ তিনি নাটক লেখক এবং ওই কবি হিসাবেই অধিক সমাহিত সকলের মাঝে। তার মানে তিনি গদ্য লিখেছেন, পদ্য লিখেছেন এবং ওই নাটক লিখেছেন। আইডেন্টিটি, অ্যাজ এ ব্রিটিশ আমেরিকান, তিনি একজন ব্রিটিশ আমেরিকান হিসাবে, অর্থাৎ অ্যাংলো আমেরিকান পারসন হিসাবে তিনি পরিচিত। অর্থাৎ তিনি এক সময় তিনি ব্রিটেন এবং আমেরিকা, অর্থাৎ কেউ তাকে ইংলিশ আমেরিকান পোয়েট হিসাবেও উল্লেখ করে থাকেন। হি ওয়াজ আ লিডিং লিটারি ইনফ্লুয়েন্সার ইন দ্য 20th সেঞ্চুরি, যেটি বলছিলাম যে 20 শতকের সবচেয়ে বেশি তিনি ছিলেন ইনফ্লুয়েন্সিয়াল রাইটার, যে সাহিত্যকর্মের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী বিংশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য রাইটার তিনি ছিলেন। হি কুড রাইট পোয়েট্রি ইন অলমোস্ট এভরি ভার্স ফর্ম, এবং তার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্রায় প্রতিটি সন্ধেই তিনি কবিতা লিখতে পারতেন। কী ছিল তার সম্পর্কে আইডিয়া। এখন আমরা কবিতার দিকে যাব, যে ওয়ার্ড মিনিং, কবিতায় বোঝার জন্য আমরা কিছু নতুন শব্দ সেটি আগে জানব, তারপরে কবিতায় প্রবেশ করব এবং সেটা বোঝার চেষ্টা করব। তো এখানে ওয়ার্ড মিনিংগুলো আমি দিয়ে রেখেছি। শুরুতে আছে ডাইভ মিন্স পানশালা, যেখানে মদ খাওয়া হয়, সে মদের যে দোকান, মদিরালয়, সেটাকে পানশালা বলা হয়। তো মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু প্রচুর পরিমাণে পানশালা আছে। আমাদের দেশে যেমন প্রচুর চায়ের দোকান আছে, ওখানে কিন্তু ওই শীতপ্রধান দেশ, ওখানকার মানুষেরা কিন্তু প্রচুর মদ পান করে। তো আমাদের দেশের লোকেরা মদ পান করলে যেমন পাগলামি করে, তারা কিন্তু সেটা করে না, ওরা তাদের স্বাভাবিক পানীয় গ্রহণ।
তারপরে যেটি আছে আনসার্টেইন, সেটা হলো অনিশ্চিত। দেন আছে এক্সপায়ার, অবসান হওয়া, কোনো একটি জিনিস ডেট ওভার হয়ে গেলে আমরা এক্সপায়ার বলি, মৃত্যুবরণ করাকে আমরা এক্সপায়ার বলি। সার্কুলেট, ছড়িয়ে দেয়া, প্রবাহিত হয় ইত্যাদি অর্থে। ব্রাইট, যেটি হলো সম্ভাবনাময়, উজ্জ্বল অর্থে ব্রাইট হয়, কবিতায় এখানে সম্ভাবনাময় কথাটি অর্থে ব্রাইট ব্যবহৃত হয়েছে। দেন ডার্কেন, যেটি হলো অন্ধকারাচ্ছন্ন করা, অন্ধকার করা, সেটি হলো ডার্কেন। অবসেস, আচ্ছন্ন করা, আবিষ্ট করা, গ্রাস করা, এই অর্থে অবসেস কথাটি বসে। তারপরে অডর, গন্ধ, দুর্গন্ধ যেটি, সেটিকে আমরা মূলত অডর বলি, কারণ এই কবিতায় অসংখ্য লাশের গন্ধ, মৃত্যুর গন্ধ, সেগুলো কিন্তু গন্ধ, দুর্গন্ধ। আনমেনশনেবল, যেটা হলো অনুচ্চারিত, বলা হয় নাই যেটি, সেটি হলো অনুচ্চারিত। অফেন্ড হলো বাধাগ্রস্ত করা বা কোপিত করা। এখন আমরা কবিতায় চলে এসেছি। মূল যে কবিতাটা, আমি তোমাদেরকে এটি চেষ্টা করব বাংলায় ভালো করে বুঝিয়ে দেওয়ার, যাতে করে কবিতার উপর তোমরা বুঝতে পারলেই কিন্তু সামারি এবং থিম লিখতে পারবে। আগের ক্লাসে কিন্তু পূর্বের ক্লাসটিতে আমি কি করে থিম লিখতে হয় সেটা বলেছি, যে সাবজেক্ট ম্যাটার থেকেই কিন্তু কোন বিষয়ে কবিতাটা আছে, তার যদি কোনো বিশেষ করে যদি হিস্ট্রিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, সেটি কিন্তু থিম লিখতে অত্যন্ত কাজ দেবে। সেই সাবজেক্টের ভিতর থেকেই কিন্তু থিমটা বের করতে হয়, যে সাবজেক্টের উপরে কোন বিষয়টি নিয়ে তিনি লিখেছেন, সেটির উপরে থিমটা বের করতে হয়। আর সামারি লিখতে হলে বিষয়বস্তুকে সংক্ষিপ্ত আকারে 1/3 মধ্যে লিখতে হয়, নিজের ভাষায় লিখতে হয়। এবং সেটি সামারি ক্লাস আমি অনেক আগে, বেশ কিছুদিন আগে নিয়েছিলাম, তখন আলোচনা করেছিলাম মূলত সামারি লিখতে গিয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ, উদাহরণ কোনো কিছুই দেওয়া যাবে না। সেটি যে মূল যে শব্দ আছে তার 1/3 মধ্যে লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে, এবং ওই একটি ধারাবাহিক ব্যাপার আছে, যে বিষয়টি আছে সেই বিষয়টি প্রথমে লিখতে হবে, তারপরে যে অন্য আইডিয়া আছে সেগুলো টেস্ট করতে হবে, তারপরে কনক্লুডিং যে আইডিয়া সেটি শেষ করে আসলে সামারিটি লিখতে হয়। হাউএভার, আমরা এখন কবিতাটি পড়া শুরু করি। সেপ্টেম্বর 1, 1939, কবিতার নাম হলো 1 সেপ্টেম্বর 1939, আর কবিতাটি লিখেছে রিটেন বাই W.H. ওডেন, বলেছে যে উইস্টন হিউ ওডেন, এটি হলো তার পুরো নাম। আর এটি তোমাদের টেক্সট বইয়ের ইউনিট 10 লেসন 1 সেই জায়গাটিতে, টেক্সট বইয়ের নতুন যারা এখন একাদশ শ্রেণীতে আসো, তোমাদের ইউনিট 10 লেসন 1 স্থান পেয়েছে। আমি কবিতাটা শুরু করছি। ফার্স্ট একটু বলে নিই কবিতাটা শুরু করার পূর্বে, এই কবিতাটা কিন্তু অনেক বড় একটি কবিতা, 9টি স্ট্যানজাতে এবং 99টি লাইনে কিন্তু এই কবিতাটা লেখা। তোমাদের এখানে 2, 4, 6, 8, 10 মাত্র 11টি লাইন আছে, এবং এইটি হলো ফার্স্ট স্ট্যানজা। সেই যে 99 লাইনের ফার্স্ট 9টি স্ট্যানজার ফার্স্ট স্ট্যানজাই এখানে টেক্সট আকারে আছে, এবং এটি আমরা শিখব। তোমাদের সামারি বা থিম যেটি দিক এখানে যদি দেয় এই কবিতা থেকে, তাহলে এটুকুই দেবে, এর বেশি পুরো কবিতা দেওয়া হবে না। আই সিট ওয়ান অফ দ্য ডাইভস, আমি পানশালাগুলোর একটিতে বসেছিলাম। ডাইভস হলো, আগেই বলেছে যে পানশালা, তো যেখানে মদিরালয়, মদ বিক্রি করা হয়, মদের দোকান। এখানে আই হলো রাইটার এবং তিনি হলেন কবি। কিছু কিছু কবিতায় কিন্তু অনেক সময় তিনি স্পিকারকে দিয়ে বলেন। আজকের যে কবিতা, কবি নিজেই বলছেন স্পিকার এখানে আই, দ্য রাইটার W.H. ওডেন। তো দ্য রাইটার ইজ সিটিং অন ওয়ান অফ দ্য ডাইভস, অর্থাৎ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পানশালাতে বসে আছে, এবং সেই পানশালাটি কোথায়? 152nd স্ট্রিট, 52 নম্বর সড়কে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের 52 নং সড়কে যে বিশেষ পানশালাটি আছে, সেই পানশালাটিতে কবি অবস্থান করছেন। আনসার্টেইন অ্যান্ড অ্যাফ্রাইড অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার, চারিদিকে কি অনিশ্চয়তা এবং ভয়, এই যে অ্যাফ্রাইডনেস, ভীতি এবং আনসার্টেনিটি, অনিশ্চয়তা, এটা গ্রাস করছে সব কিছুতে। অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার, যেহেতু মানুষের যে আশাগুলো, মানুষের আশা আকাঙ্ক্ষা বা শুভকর্ম, সেগুলো কি হয়েছে? এক্সপায়ার হয়েছে, অর্থাৎ সেগুলো মরে গেছে, দমে গেছে বা গত হয়েছে। এক্সপায়ার হলো গত হওয়া, বিদায় নেওয়া। তাহলে এই যে মানুষের যে যত শুভ আশা আকাঙ্ক্ষা, এগুলো কেন বিদায় নিয়েছে? আনসার্টেনিটি এবং অ্যাফ্রাইডনেসের কারণে। এবং এই আনসার্টেনিটি এবং অ্যাফ্রাইডনেস এটা কী কারণে তৈরি হয়েছে? এই যে সেপ্টেম্বরের 1, এই যে ডেটটি থেকে এটা নিতে হবে যে এই ডেটটি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার দিন। এই দিনটিতেই কিন্তু জার্মানি, যারা এই যে 1930-এর যে দশক, এই দশকটি ছিল অত্যন্ত ভয়ানক একটি দশক, যেই দশকে
সারা বিশ্বব্যাপী কিন্তু ডিসঅর্ডার এবং অ্যানার্কি এগুলো শুরু হয়ে গেছিলো। এবং বিশেষ করে জার্মানির যে নাজি বাহিনী, বিশেষ অ্যাডলফ হিটলারের নেতৃত্বে যে নাজি বাহিনী, সেখানে নাৎসি বাহিনী বাংলায় যারা তৈরি হয়েছিল তারা, এবং ওই যে ইটালির যে মুসোলিনি, তারা ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছিল বিশ্বে, এবং তারা যুদ্ধ বিগ্রহ ইত্যাদি বাধাতে চাচ্ছিল এবং তাদের কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছিল। পুরো 30-এর দশকটাই একটা ভয়ানক দশক ছিল। এবং সেই 30-এর দশকে এই যে যুদ্ধ যখন সরাসরি বাঁধিয়ে দিল 1 সেপ্টেম্বর 1939 সাল, সেই পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে, এই আমরা জানি যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যে এই দিনটি ছিল যে যেই দিনে জার্মানি পোল্যান্ডকে আকাশপথে এবং ভূমিপথে আক্রমণ করে, সেখানে বম্বিং করা শুরু করে। সুতরাং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল এর মধ্য দিয়ে, যার ফলে কি হলো, ওই যে মানুষের যত আশা আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো সব একেবারে মরে গেছে বা দমে গেছে, এবং মানুষের মধ্যে কি আনসার্টেন এবং অ্যাফ্রাইড, সব মানুষ ভীত এবং অনিশ্চয়তার মধ্যে আছে। অফ এ লো ডিসঅনেস্ট ডিকেড, একটি নিচু বা হীন ও অসৎ দশকের। এই যে নিচু হীন অসৎ দশক কাকে বলা হচ্ছে? এই লো ডিসঅনেস্ট ডিকেড হলো 10 বছর, মানে এটা বোঝানো হচ্ছে যে ওই যে 1939-এর যে দশক, সেটি কোনটা থেকে শুরু হয়ে গেছে, যে 31, 32, 33, 39, 40 পর্যন্ত। এই যে 1931 থেকে 39-এর যে দশকটি, এই দশকটিকে বলা হচ্ছে ডিসঅনেস্ট ডিকেড। এবং এটা হলো হীন, লো মানে কি নিচু বা হীন, যে মানুষের যে মর্যাদা, হিউম্যানিটি, সেটা বিলুপ্ত হয়েছে, মানুষ অসৎ হয়ে গেছে। এবং এই দশকে হলো মানুষ সব অন্যায়, অত্যাচারে, পাপাচারে এবং আক্রমণাত্মক ভাবমূর্তি, তারা সব ভয়ানক হয়ে গেছে। এবং মানুষের এই যে ভয়, যে ক্রোধ তৈরি হয়েছে যে জার্মানির হিটলারের মধ্যে, সেই ক্রোধের কারণে কিন্তু মানুষের মধ্যে অ্যাফ্রাইডনেস এবং আনসার্টেনিটি তৈরি হচ্ছে, যার কারণে সেই 30-এর পুরো দশককে ডিসঅনেস্ট ডিকেড বলা হচ্ছে। ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, ক্রোধ এবং ভয়ের যে ঢেউ, অর্থাৎ চারিদিকে আকাশে বাতাসে কি ওয়েভস, ঢেউ, সেটা কি? সে অ্যাঙ্গার অর্থাৎ রাগ, আর ফিয়ার হলো ভয়, মানুষের মধ্যে ভীতি। এই যে জার্মানি তার সাদা বিমানগুলো এই যে আক্রমণ করতেছে, কোথায় কী হয়, কোথায় বোমা ফেলে। আর অ্যাঙ্গার, জার্মানি এবং ইটালি নিয়ে যে ইটালির যে নেতা, তাদের মধ্যে কি যুদ্ধবাজ যারা ক্ষমতাশালী দেশ ছিল সেই সময় বিশ্বে, তাদের মধ্যে কি খালি ক্রোধ, একে অন্যের বিরুদ্ধে ক্রোধ, যে সব কিছু তারা শেষ করে দিবে। সার্কুলেট ওভার দ্য ব্রাইট, এই যে যত ব্রাইট মানে এখানে সম্ভাবনা নয়, যত সম্ভাবনাময় আছে সেটার উপর প্রবাহিত হচ্ছিল কি? ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার। এই দুটো লাইনের সাথে সম্পৃক্ততা আছে। ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার সার্কুলেট ওভার দ্য ব্রাইট, যত শুভ কর্ম, যত সম্ভাবনাময়, সেই সম্ভাবনাময়কে গ্রাস করছিল কিসে? অ্যাঙ্গার এবং ফেয়ার, ক্রোধ এবং ভয়, সেটা তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সার্কুলেট ওভার হলো প্রবাহিত হওয়া। অ্যান্ড ডার্ক অ্যান্ড ল্যান্ডস অফ দ্য আর্থ, এবং বিশ্বের যত দেশ আছে সেই দেশগুলোকে কী করছিল? ডার্ক অ্যান্ড অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন করে ফেলছিল। তো যে বিষয়টি বলছিলাম সেটি হলো ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার সার্কুলেট ওভার দ্য ব্রাইট, যে এই যে ক্রোধ এবং ভয়, এটা সকল সম্ভাবনাময়ের শক্তির উপরে সেটি প্রবাহিত হচ্ছিল। অ্যান্ড ডার্কেন্ড ল্যান্ডস অফ দ্য আর্থ, এবং বিশ্বের যত দেশসমূহ আছে সেগুলোকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলছিল। ডার্কেন হলো অন্ধকারে সেয়ে ফেলানো, ল্যান্ডস হলো এখানে দেশসমূহ, কান্ট্রি, অফ দ্য আর্থ হলো ওয়ার্ল্ড, বিশ্বের। তাহলে বিশ্বের যত দেশ ছিল সব দেশগুলো একেবারে ভয়ে কী হয়েছিল? আতঙ্কগ্রস্ত হয়েছিল এবং অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফস, যেটা আমাদের ব্যক্তিগত জীবনকে কী করছিল? আচ্ছন্ন করে রেখেছিল। অবসেস হলো আচ্ছন্ন করে রাখা, ঢেকে রাখা। প্রাইভেট লাইফস হলো ব্যক্তিগত জীবন। হতে পারে একজন মানুষের সেই কোনো শুভ কাজকর্মের বিয়ে দেওয়া হতে পারে, কোনো চাকরিতে যোগদান হতে পারে, কোনো একটি শুভ কর্মে হাত দেওয়ার বিষয় হতে পারে, কিন্তু এই সব তাদের যে ব্যক্তিগত জীবন, এই সব কিছু ব্যাহত হয়ে গেছিলো, সব কিছু একেবারে থেমে গেছিলো। যুদ্ধ শুরু হয়ে গেছে, সারা বিশ্ব একেবারে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। সকলেই ভয়ের মধ্যে আছে এবং ক্রোধের মধ্যে আছে, সকল শুভকর্ম একেবারে থেমে গিয়েছে।
দ্য আনমেনশনেবল অডর অফ ডেথ, চারিদিকে কি অনুচ্চারিত মৃত্যুর গন্ধ, আকাশে বাতাসে তখন এত বম্বিং, চারদিকে জার্মানির সেই সাদা বিমানের ইউরোপের দেশগুলোর প্রায় অর্ধেক তারা কিন্তু দখল করে নিয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তোমরা জানো। তো এই যে চারিদিকে কি আনমেনশনেবল অডর অফ ডেথ, মৃত্যুর অনুচ্চারিত গন্ধ, অডর হলো দুর্গন্ধ। অফেন্ডস দ্য সেপ্টেম্বর নাইট, সেই সেপ্টেম্বরের রাতটিকে কী করছিল, কুপিত করছিল বা সন্ত্রস্ত করছিল, ভীতগ্রস্ত করছিল। অফেন্স হলো বাধাগ্রস্ত করা। তাহলে এই ছিল কবিতা। তাহলে কবিতাতে আমরা জানলাম যে পুরো কবিতা জুড়েই হলো আনসার্টেনিটি অ্যান্ড অ্যাফ্রাইডনেস of the war, যুদ্ধে, and the this poem mainly describes the damages and destruction caused by the war. যুদ্ধ যে অত্যন্ত ভয়ানক, সেখানে যে ধ্বংসযোগ্য হতে পারে, মানুষের যে মৃত্যু, মানুষের লাশের গন্ধ আকাশে বাতাসে, সেই বর্ণনাই আসলে এই কবিতায় স্থান পেয়েছে। এবং এই কবিতাটিতে আসলে কবি সেই সময়টাতে, কোন সময়, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে 1939 সালের 1 সেপ্টেম্বর, যেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে জার্মানির পোল্যান্ডকে আক্রমণের মধ্য দিয়ে, এবং কবি এই সময় কিন্তু ইংল্যান্ডে নেয়, কবি এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু অবস্থান করছে। এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের 52 নং সড়কের একটি পানশালাতে মদিরালয়ে মদের দোকানে বসেছিলেন, এবং তার চারপাশের ঘটনার প্রবাহ সম্পর্কে তার মনে যে ভীতি তৈরি হয়েছিল, তার মনে যে অবস্থা তৈরি হয়েছিল, সেটির যে বহিঃপ্রকাশ, সেটি এই কবিতা। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কবিতা হলো আউটবার্স্ট অফ পাওয়ারফুল ফিলিংস, অর্থাৎ ওভারফ্লো অফ স্পন্টেনাস পাওয়ারফুল ফিলিংস, যে মানুষের মনে যে আবেগ অনুভূতি তৈরি হয় জোরালো, সেই আবেগ অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ। সেটি হতে পারে ভার্স আকারে, ইনভার্স ফর্ম। কবিতা হলো ছন্দের আকারে থাকে, তবে আধুনিক কবিতা সেটি গদ্যের আকারেও হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে তোমাদের কবিতা। এরপরে আমরা এই কবিতার থেকে আসলে আমি তোমাদের জন্য সামারি এবং থিম, এই দুটি কাজ তোমরা বাসায় বসে লিখবে। আমি নিজেও একটি করে দিয়েছি, সেটি এখন তোমাদেরকে আমি পড়েও দিচ্ছি, যাতে করে সহজে তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, থিম, যে এই কবিতার মূল ভাবটি কি? দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ব্রুটালিটি অফ ওয়ার, যুদ্ধের যে পাশবিকতা সেটি বর্ণনা করাই হলো এই কবিতার থিম, মূল ভাব। হিয়ার দ্য পোয়েট হাইলাইটস দ্য ড্যামেজেস অ্যান্ড ডিস্ট্রাকশন কজড বাই দ্য ওয়ার অ্যান্ড দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড। এখানে মূলত কবি আলোকপাত করেছেন যুদ্ধের যে ধ্বংসযজ্ঞ, যে ভয়ানক পরিস্থিতি সেটি, এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার মধ্য দিয়ে বর্তমানে বিশ্বের যে পরিস্থিতি, সেটি তিনি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। থ্রু আ হিস্টোরিক্যাল ইভেন্ট হি পয়েন্টস আউট দ্যাট war brings the decline of humanity and the feelings of uncertainty and fear. তিনি একটি ঐতিহাসিক পটভূমিতে উল্লেখ করার চেষ্টা করেছেন যে যুদ্ধ হলো মানবতার অবক্ষয়, এবং এটি ভীত এবং অনিশ্চয়তা জাগিয়ে তোলে মানুষের মনে। ইট অলসো ব্রিংস নাথিং বাট ডেথ অ্যান্ড সাফারিংস, এটা মৃত্যু এবং ভোগান্তি ছাড়া মানুষকে আর কিছুই দিতে পারে না। এখন আমরা সামারি শিখব। আমি বলেছি যে সামারিটি সাধারণত যত শব্দে কবিতাটি আছে তার 1/3 মধ্যে হবে। কবিতা থেকে কোনো লাইন কোট করা যাবে না, এবং নিজের ভাষায় সেটি লিখতে হবে। সাবজেক্ট ম্যাটার অর্থাৎ টপিক যে হেডিং, সেটি প্রথমে দাঁড় করাতে হবে, যে বিষয়ে এটি লিখিত। তারপরে অন্যান্য যে সব আইডিয়া আছে, সাপোর্টিং আইডিয়া, সেটা তোমরা প্লেস করবে, এবং শেষে একটি কনক্লুডিং লাইন টেনে আসলে সামারিটি লিখতে হয়। দ্য পোয়েম ইজ অ্যাবাউট আ হিস্ট্রিক্যাল ইভেন্ট, একটি ঐতিহাসিক পটভূমিতেই বা ঐতিহাসিক ঘটনা নিয়েই কবিতা লিখিত হয়েছে। দ্য পোয়েট ইজ সিটিং অ্যাট দ্য বার্ড 152nd স্ট্রিট ইন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের 52 নম্বর সড়কের একটি মদিরালয়ে বা পানশালাতে কবি বসে আছে। টু দ্য পোয়েট, পিপল আর আউট অফ হোপ অ্যান্ড দেয়ার ফিউচার ইজ গোয়িং টু বি ফেডেড অ্যাওয়ে বিকজ অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কবির মতে লোকজন হাসাহত হয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার কারণে, এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেটি তাদের যত সব আশা আকাঙ্ক্ষা সেগুলো একেবারে মলিন করে দিয়েছে। দিস ইজ অ্যান এরা অফ ডিসঅনেস্ট অ্যান্ড ফ্রাস্ট্রেশন, এবং এই যে যুগটাকে যেটিকে আমরা বলছি 1930-এর দশক, এই সময়টা হলো একটা ওষুধ এবং হতাশার সময়। সারা বিশ্ব কিন্তু এই সময় হতাশায়
এবং ডিসঅনেস্টিতে ভুগছিল। অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার আর সার্কুলেটিং ওভার দ্য লাইফ অফ পিপল অ্যান্ড ডিস্ট্রয়িং দেয়ার প্রাইভেট লাইফ। মানুষের যত ব্যক্তিগত জীবন সেটির কে ধ্বংস করেছিল বা সেটির উপর ভয় করেছিল। ক্রোধ এবং ভীতি সেটি আসলে মানুষের ব্যক্তিগত যে জীবন সেটাকে আচ্ছন্ন করে ফেলছিল। অনলি অর্ডার অফ ডেথ ইজ ফেল্ট ইন দ্য ইয়ার বিকজ অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হুইচ স্টার্টস অন সেপ্টেম্বর 1, 1939। এই যে 1939-এর পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর মধ্য দিয়ে বাতাসে শুধু লাশের গন্ধ এবং অনুচ্চারিত মৃত্যুর গন্ধ ছাড়া আর কিছুই নেই, এটি মানুষ অনুভব করতে পারছিল। প্রিয় শিক্ষার্থী, দ্যাট ইজ অল টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো এবং তার থেকে তোমরা সামারি এবং থিম লিখতে সক্ষম হবে। তো মূল বিষয় হলো কবিতার ব্যাপারে তুমি যদি কবিতাটি ভালো করে বুঝতে পারো, কোন পটভূমিতে কবিতাটা লেখা, তারপরে কবিতার বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটারটা কি, তাহলে কিন্তু থিমটি তুমি বের করে নিয়ে আসতে পারবে। এবং এই যে থিম, সাবজেক্ট ম্যাটার, পটভূমি, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ইত্যাদি বিষয় যখন তুমি জানতে পারছো তখন তার থেকে সামারিটাও কিন্তু সহজেই তুমি লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাট ইজ অল ফর টুডে।